নমস্কার শ্রোতা বন্ধুরা, স্বাগত জানাই আমাদের নিয়মিত অনুষ্ঠান কলকাতার ডায়েরিতে। কলকাতার ডায়েরিতে কলকাতার নানা সাংস্কৃতিক দিক, জনজীবনের নানা দিক সবকিছু উঠে আসে, আর সেগুলো আমাদের কাছে বলেন, ব্যাখ্যা করেন যারা, তারা সেই সব ক্ষেত্রে একজন প্রতিষ্ঠিত ব্যক্তিত্ব। আজকে যেমন আমরা স্টুডিওতে পেয়েছি বিশিষ্ট শিল্পী ভবতোষ সুতারকে। এইটুকু বলে পরিচয় দিলে অনেকের কেমন একটা অস্বস্তি হবে। এবার যদি বলি দুর্গা প্রতিমা শিল্পী, সঙ্গে সঙ্গে হ্যাঁ ও আচ্ছা ভবতোষ সুতার। আমরা এতটা নির্দিষ্ট করতে চাই না, কেননা তার জীবনের যে সৃষ্টি, তার জীবনের যে সব নির্মাণ, সেগুলো বিভিন্ন বর্ণে বিভিন্ন আকারে মানুষের সামনে পরিস্ফুট হয়েছে, এবং তার মধ্যে ওই নির্দিষ্ট কিছু খোঁজার চেষ্টা না করাই বোধহয় ভালো। আমরা ভবতোষ সুতারকে স্বাগত জানাই এবং তার কাছে তার কাজকে বোঝার জন্য কিছু প্রশ্ন রাখব। খুব স্বাভাবিকভাবে যে কোনো সাক্ষাৎকার যেমন শুরু হয়, আপনি কবে থেকে শুরু করলেন, কিভাবে আপনার মধ্যে এই ব্যাপারটা এলো, এই কাজটা হলো, সেটা নয় হয়ে যাক শুরুতে। আপনার পড়াশুনো বা এই ধরনের শিক্ষা তো গভর্নমেন্ট কলেজ অফ আর্ট অ্যান্ড ক্রাফটসে, তাই তো? সেই সময়টা কেমন ছিল একটু শুনি না। প্রথমেই আমি শুরু করার আগে অল ইন্ডিয়া রেডিওর সমস্ত শ্রোতা বন্ধুকে আগে নমস্কার জানাই। অ্যাকচুয়ালি 2000 সালে গভর্নমেন্ট আর্ট কলেজ থেকে ওয়েস্টার্ন পেইন্টিং নিয়ে পাশ করি, এবং 2000 সাল থেকেই আমি দুর্গাপুজোর সঙ্গেও যুক্ত হই। এরকম হওয়ার কথা ছিল না, মানে সেই সময়ে আমার যা মানসিকতা ছিল, আমি যেভাবে নিজেকে ভাবতাম বা ভাবতে ভালোবাসতাম, তার সঙ্গে এই দুর্গাপুজো নামক বিষয়টা একেবারে জোড়ার কথাই ছিল না। ওয়েস্টার্ন পেইন্টিং, খুব ভালো রেজাল্ট, গভর্নমেন্ট আর্ট কলেজ, সেটা আমরা খুব র্যালিশ করতাম। শুনে কেমন মনে হচ্ছে এরপরে এরোপ্লেনে পা, তারপরে এক্স্যাক্টলি আমি করেওছি তাই। আমি বিভিন্ন দেশের বিভিন্ন জায়গায় খুব ইমোশনালি, মানে সেগুলো, কারণ তখন ফুটছি আর কি, সবারই একটা থাকে ওই রকম। বিশেষ করে আর্ট কলেজে তো যতগুলো স্ট্রিম ছিল তার মধ্যে ওয়েস্টার্ন পেইন্টিং হলে তাদের একটু কাঁধ উঁচু ছিল, মানে সায়েন্স স্টুডেন্টদের মতো, 25-26 বছর বয়স। এক্স্যাক্টলি, মানে তরতাজা তখন। তো বিভিন্ন জায়গায় আমি অ্যাপ্লাই করেছি এবং বিভিন্ন জায়গা থেকে রিপ্লাইও আসতে শুরু করে যে ঠিক আছে তুমি চলে এসো, সবকিছু ঠিক আছে। এবার এসে তারপরে যা যা প্রসিডিওর সেগুলো করা, কিন্তু আমাদের ওই বাস্তবতাটা তখন ছিল না যে কিভাবে বিদেশে গিয়ে পড়তে হয়, পড়তে গেলে কি কি লজিস্টিক থাকতে হয়, কি কি ব্যবস্থা থাকতে হয়, তার কিছুই ছিল না। এমনি আমি খুব একটা নিম্ন মধ্যবিত্ত পরিবারের ছেলে, কিন্তু একটা অদম্য উৎসাহ এবং নিজেকে একটা অন্যরকম জায়গা থেকে দেখতে চাওয়ার ইচ্ছা বা দেখার ইচ্ছা, সেটা ছিল। ঠিক সেই 2000 সালেই আমার এক বন্ধু আমাকে রিকোয়েস্ট করে যে একটা দুর্গাপুজো কাজ করতে হবে। আমি বললাম দুর্গাপুজো আমার কাজ নাকি, একদমই এটা অসম্ভব। বলো না, করতে হবে দুর্গাপুজো। এখন কিন্তু তুমি জানো না, দুর্গাপুজোয় অনেক নতুন নতুন আইডিয়া নিয়ে কাজ হচ্ছে এবং সেখানে শিল্পীরা কাজ করে এটাতে। তো আমি বলেছি না, একেবারে এটা আমার কাজই না। কোনো কারণে সে বন্ধু আমাকে রাজি করাতে পেরেছিল বা আমায় রাজি হতে হয়েছিল। আমি 2000 সালে প্রথম যে দুর্গা পুজোটা করি সেটা জনকল্যাণ সংঘ বরিশাতেই, আমার বাড়ির কাছাকাছি, বেশি দূরে নয়। আমার সমস্ত ধারণা বদলে দিয়েছিল। আমি যখন চতুর্থীর দিন কাজ শেষ করে আবার বাড়িতে ফ্রেশ হয়ে যখন আমার মণ্ডপে আসি, তখন আমি রাস্তায়, আমাদের যে গলি রাস্তা সেটা দিয়ে বেরিয়ে যখন মেন রাস্তায় পা দিয়েছি, তখন একটা লম্বা কিউ আমি দেখতে পাই টুয়ার্ডস আমার প্যান্ডেল। তো আমি প্রথমে বুঝতে পারছিলাম না যে আমার কাজ দেখার জন্য এত বড় একটা প্রায় 1/2 কিলোমিটার লাইন দাঁড়িয়ে আছে লোক। এখানে একটা প্রশ্ন আছে, যেটা দিয়ে আপনি শুরু করেছিলেন, সেই জায়গাটাতেই ফিরে যেতে চাই। ওয়েস্টার্ন পেইন্টিং আপনার স্পেশালাইজেশন, কোনোভাবেই ভাবেননি দুর্গা প্রতিমা নির্মাণের দিকে আসবেন, চলে এসেছেন। এইবার প্রশ্নটা শুরু হলো, আপনাকে আনলো কি, বেঁধে রাখলো কি? আমি যদি প্রস্তাব দিই যে এমন কি হয়েছে যে আপনাকে আনলো অর্থের টান, আপনাকে বেঁধে রাখলো জনপ্রিয়তা? দেখুন, অর্থের জন্য কিন্তু আমি আসিনি দুর্গাপুজোতে। প্রথমে আমি যেটা খুঁজছিলাম, যে আর্ট কলেজের শিক্ষার বাইরেও যেটা ছিল আমার সেই সময়, এটা আমি খুব ফরচুনেট যে আমি একটা সুন্দর একটা পরিবেশ আমি পেয়েছিলাম, শিল্প সংস্কৃতির পরিবেশ। এবং শিল্প কাকে বলে সেটা তো আর আর্ট কলেজে প্রাথমিক শিক্ষায় এগুলো তো বোঝা যায় না, সেগুলোর সঙ্গে অনেক চর্চার দরকার হয়, যেটা দিয়ে বোঝা যায় এক্স্যাক্টলি শিল্প কাকে বলে এবং শিল্পের সঙ্গে মানুষের যোগ কোথায়। তো সেইগুলোর একটা চর্চার ক্ষেত্র তৈরিই ছিল। অর্থাৎ আমার যিনি মাস্টারমশাই ছিলেন তরুণ দে, ওনার একটা ভাবনা ছিল অনেক ছেলে মেয়েদের নিয়ে কিছু করা। তো ওনার একটি গ্রুপ ছিল এবং সেখানে উনি থিয়েটারের প্র্যাকটিস হতো, নানান ধরনের মিডিয়ামের, উনি ভালো গান করতেন, সেটার একটা প্র্যাকটিস হতো। তারপরে ছবি আঁকা চর্চা হতো ট্রু সেন্সে, মানে শুধু ওই স্টাডি নয় যে কিছু একটা আঁকতে পারলাম তাতেই। এই যে ছবি কি,
কেন, কার জন্য, তুমি কে, কার জন্য তুমি ছবি আঁকবে, এই সব ভাবনা বা বোধ আগে থেকেই, সেটা একটু অপরিণত থাকলেও তার একটা ক্ষেত্র ছিল, মানে সেটা তৈরি ছিল। সেই কারণেই কিন্তু আমি ওই চতুর্থ দিন ওই লম্বা লাইনটা দেখে বুঝতে পেরেছিলাম যে না, আমি যে অ্যাপ্লাই করছি বিদেশে পড়তে যাব বা আমাকে অন্য কিছু করতে হবে, তার থেকেও ইম্পর্ট্যান্ট হচ্ছে যে এইটাই আমার ক্ষেত্র হয়ে উঠতে পারে, অর্থাৎ এখানেই আমার দর্শক তৈরি হতে পারে, এদের সামনেই আমি আমার বোধ, ভাবনা, শিল্প চর্চা, সেটাকে আমি এখানেই তুলে ধরতে পারি, এইটাই হতে পারে আমার ক্যানভাস, ভবিষ্যতের ক্যানভাস। এইটা বুঝতে পারার যে চর্চাটুকু থাকার দরকার ছিল ওই বয়সে, সেটা আমার ছিল বলেই কিন্তু আমি ওটা অ্যাকসেপ্ট করেছি। পয়সাটা পরে এসছে ডেফিনেটলি, মানে ইকোনমিটা তো একটা সবকিছুর পার্ট। প্রথমেই বলেছি আমি এক নিম্ন মধ্যবিত্ত পরিবার থেকে এসছি, সেখানে দাঁড়িয়ে শিল্প চর্চা করা, তার একটা একেবারে ফিনান্সিয়াল জায়গাও তার জন্য দরকার। এই অনেকগুলো কন্ডিশন আসলে একটা জায়গায় এসেছিল, কিন্তু অর্থই আমার একেবারে প্রাথমিক, যে অর্থ উপার্জন করতে হবে বলেই দুর্গাপুজো করতে হবে। আমার প্রথম ছিল যে সাধারণ মানুষের সঙ্গে, আপামর জনসাধারণের সঙ্গে শিল্পের কোথাও একটা দূরত্ব তৈরি হয়েছে, এবং সেইটার মধ্যে একটা ব্রিজ হিসেবে দুর্গাপুজোর এই প্ল্যাটফর্ম কাজ করতে পারে বলে আমার মনে হয়েছিল। সেটাই ছিল প্রথম কারণ আকৃষ্ট হওয়ার। দ্বিতীয় কারণ, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, এখন তো অন্য অনেক কারণ আছে, যা নিয়ে আলোচনা করব। 2.5 দশক পরে এসে এই সিদ্ধান্ত নিয়ে কোনো খেদ নেই? একেবারেই নয়, বরঞ্চ আমার মনে হয়েছে যে আমি একজন শিল্পী হিসেবে, এটা খুব এক্সট্রিম লেভেলের কথা হয়ে যাবে কিনা জানি না, আমি অন্তত ব্যক্তিগতভাবে মনে করি একজন শিল্পীর যেটা সব থেকে বড় চাহিদা, যে দর্শক এবং আপামর মানুষের মধ্যে নেবে তার শিল্প চর্চা, মানে কোনো হায়ারার্কিয়াল জায়গা নয়। আমি আমার স্টুডিওতে বসে শিল্পকর্ম সৃষ্টি করলাম, আমি স্কাল্পচার বানালাম, পেইন্টিং বানালাম, খুব একটা ইন আইসোলেশন প্র্যাকটিস আমি পছন্দ করি না, এবং সেটা গিয়ে ফাইনালি আমি আবার একটা হোয়াইট কিউবসের মধ্যে কতিপয় মানুষের জন্য শিল্প চর্চা। এটা আমি ভাববো কেন? একজন শিল্পীর সব থেকে বড় প্রাপ্তি হচ্ছে সে অডিয়েন্স পাবে, প্রচুর মানুষের মধ্যে নেবে সে শিল্প করবে, ভালো হলে লোক বাহবা দেবে, খারাপ হলে লোক সমালোচনা করবে। আমি এইরকম একটা ক্ষেত্রে কাজ করে, এইরকম একটা পরিবেশের মধ্যে কাজ করে আমি লাকি মনে হয় যে আমি একজন শিল্পী, মানে যে আমি এরকম একটা পরিসর কিছুটা নির্মাণও করে নিয়েছি, আবার আমাকেও সেই পরিসরটা কিছুটা তার মতো করে নির্মাণ করে নিয়েছে। কাঁটার মতো বেধা কিছু প্রশ্ন, যেটা হয়তো বহু চর্চিত, আপনি বহুবার উত্তর দিয়েছেন, সেগুলো আসবে পরে। তার আগে একটু জেনে নিই যে আপনি কোনো একটি থিম দিলে সেই মূর্তি সম্পর্কে ভাবনা শুরু করেন এবং তাকে রূপায়ণ করেন, এই প্রক্রিয়াগুলো কি কি, ধাপগুলো কি কি? আপনি নিশ্চিতভাবে পরীক্ষায় উত্তর লেখার মতো আমাদের বলে দেবেন না, কিন্তু তবু কয়েকটা ধাপ যদি একটু আমাদের বুঝিয়ে দেন যে কিভাবে সেটাকে ভাবেন, কনসেপচুয়ালাইজ করেন। দেখুন, প্রথম কথা আমি বলছি যে শিল্পী সম্পর্কে অনেকের অনেক রকমের মতামত, ধারণা, এটা থাকবে, এটা স্বাভাবিক। কিন্তু আমি একজন শিল্পী বলতে নিজেকে যা বুঝি সেটা হচ্ছে শিল্পী একটা সত্তাগত অবস্থান। আমার একটা বাহ্যিক চেহারা আছে, আমার কতগুলো নিডস আছে, সবকিছু আমি কিন্তু আর 5 জন সাধারণ মানুষের মতনই, সবকিছুই প্রয়োজন অপ্রয়োজনে আমি আর 5 জনের মতনই। কিন্তু যেটুকু তফাৎ আছে, যদি থাকে, তফাৎ থাকে না, নেই, যেটুকু তফাৎ আছে সেটা শুধু মননে, চর্চায়। আমি একটি বিষয় নিয়ে চর্চা করি, এবং সেই বিষয়ের চর্চা কি, যে আমি দৃশ্যকলা জগৎটা আমার জগৎ, ন্যাচুরালি আমি মনে করি যে আমার একটা চর্চার প্রবাহের মতো বইতে থাকে আমার ভাবনা, সমস্ত সময় বইছে, কিন্তু কোনো একটি পার্টিকুলার জায়গা থেকে যে হঠাৎ শুরু করলাম একটি আইডিয়া, এরকম নয়। এটা একটা স্রোতের মতো, প্রবাহের মতো আমার ভাবনা বয়ে চলেছে। শুধু তার মধ্যে কোনো কোনো জায়গায় আমি কখনো কখনো কিছু ধরে কিছুক্ষণের জন্য দাঁড়িয়ে যাই, সেটাই হচ্ছে আপনারা তার একটা কনসিকোয়েন্স, মানে সেটা হয়ে যাওয়ার পর সেটা রেজাল্ট হিসেবে আপনি কোনো জায়গায় দেখছেন আপনি। কিন্তু সেই প্রবাহের মধ্যে খুঁটিগুলো পুঁতে দেন কি উদ্যোক্তারা, মানে তারা কি থিম দেন? না, একেবারেই নয়। আমি দেখুন, এইটা খুব পরিষ্কার করে বলা উচিত বা আপনাদেরও জানা উচিত, সেটা হচ্ছে কখনোই কোনো শিল্পীকেই কোনো পুজো সংগঠক তারা থিম দেন না। যদি কেউ দিয়ে থাকেন, নিশ্চয়ই আমরা তো অনেক কিছু শুনি যে অনেক রকমের, অনেকেরই ধারণা আছে তিনি বোঝেন শিল্পীর থেকেও বেশি, তিনি একটা কিছু বলে দিলেন। এটা তো সমাজের সব ক্ষেত্রেই আছে, কেউ কেউ মনে করেন তারা বোঝেন, কিন্তু এটা এরকম হয় না জেনারেলি। আর আমাদের ক্ষেত্রে তো সেটা সম্ভবই নয়। আমি আমার জীবন, আমার
সমস্ত একটা জীবনের তো একটা অন্য ভ্যালু আছে, মানেও আছে, একজন শিল্পী হিসেবে অন্তত আমি তাই মনে করি। সেটার সবটুকু যখন আমি এই ক্ষেত্রে দিয়েছি, তখন এইগুলো খুব নগণ্য কতগুলো ব্যাপার যে কেউ আমায় বলে দিচ্ছে আমি করছি, এর কোনো প্রসঙ্গই নেই, এগুলোর কোনো জায়গাই নেই। যদিও এর মধ্যে আরো অনেকগুলো অ্যাঙ্গেল, অনেকগুলো ডিরেকশন আছে, একটা ইকোনমি আছে, একটা প্রফেশনাল অ্যাঙ্গেল আছে, প্রচুর মানুষজন কাজ করে, একটা সামাজিক জায়গা আছে, পলিটিক্যাল জায়গা আছে। কিন্তু সর্বোপরি যেটা আছে সেটা হচ্ছে যে একটা আজকে দুর্গাপুজোর যে ক্ষেত্র নির্মাণ হয়েছে সেটা নবনির্মিত একটা ক্ষেত্র, যেটা আমরা করেছি কয়েকজন মিলে। কিন্তু এই যে শুরু করবেন, আলোচনাটা সংগঠকদের সঙ্গে শুরু হয় কি হবে? যে শুরুতে ঘোষণা করে দেন যে আমি ভেবে বলছি কিরকম আমি করব, বা একটা রূপরেখা? একেবারেই নয়। এইটা হচ্ছে যে খুব প্রথমের দিকে থাকে, আগে যেমন ছিল অনেকগুলো ফেজে আমি দুর্গাপুজো করেছি, তো 25 বছর খুব লম্বা একটা সময়। দুটো একটা ঘটনা দিয়ে যদি বলেন। হ্যাঁ, তো প্রথমের দিকে এগুলো আমাকে অবশ্য খুব কম করতে হয়েছে, বলা যায় করতেই হয়নি, খুব 1-2 বছর হ্যাঁ ঠিক আছে আমি কি করছি সেটা বলেছি, আমি এরকম একটা কিছু করছি, কিন্তু আমি যেটা বলেছি আর যেটা ফাইনালি করেছি তার মধ্যে কোনো মিল নেই। আর আজকে 25 বছর বাদে এখন আমি সব আমার সংগঠককে বলি, আমি খুব উৎসাহী আপনাদের সব কিছু বলার জন্য, কিন্তু আমি যা যা এখন আপনাকে বলবো এর হয়তো 80-85% আমি করবই না। অতএব আপনি শুনবেন, ওই না কোনো দরকার নেই, কারণ এখন আর সবাই বুঝে গেছে, তারা জানে যে তারা কি বা বলতে পারে, তারা সবসময় অধীর আগ্রহে থাকে যে আমাদের কাছে দায়িত্ব দিয়ে যে তারা যেটা পাবে সেটা একটা ইউনিক কিছু, যেটা আগে কখনো হয়নি, কেউ করেনি। অতএব সে নিজে জানে তার লিমিটেশনসটা, তো ন্যাচারালি সে কেন বলবে আমাকে? কিন্তু এটা শুনতে কি আপনি পছন্দ করেন না যে ভবতোষ সুতার একটা ব্র্যান্ড, এভাবে শুনতে কি পছন্দ করেন না? দেখুন, খ্যাতি বা যে কোনো প্রশংসা সবার জন্যই, সেটা সবাইকেই খুব অন্যভাবেও মানে একটা উদ্দীপনা তো যোগাই, সেটা আমাকেও যোগায়। কিন্তু সেটা নিয়ে আমি খুব একটা, সেটা আমার কোনো আকর নয়, মানে সেটাকে আঁকড়ে ধরার মতো বিষয়ও আমার নয়, কারণ আমাকে এটা ডেফিনেটলি উৎসাহিত করে। নানান জনে নানান ভাষায় আমার এই খ্যাতির ব্যাখ্যা করেন, কেউ ব্র্যান্ড বলেন, কেউ, আমি ব্র্যান্ড হতে চাই না, কারণ আমার তো ওই রকম বাণিজ্যিকরণের প্রয়োজন হয় না। নিশ্চয়ই বাণিজ্য একটা আছে, কোনো কিছু বাণিজ্যের বাইরে নেই। আমি একটা ছবি আঁকলে ক্যানভাসে, দুর্গাপুজো কমিটির জন্য আমি কাজ করছি, আবার ক্যানভাসে ছবি আঁকলেও তার পেছনেও একটা বাণিজ্য আছে, উচ্চ বাণিজ্য। কিন্তু কারোর সঙ্গে কম্পিট করে, ফাইট করে, মার্কেটের সঙ্গে করে নিজের ব্র্যান্ডকে তুলে রেখে কাজ করতে হয় না। ন্যাচারালি ভবতোষ সুতার একটা ব্র্যান্ড, এই কথাটা আমাকে খুব বেশি উৎসাহী করে না, এইটুকু বলতে পারি। শ্রোতা বন্ধুরা, আমরা শুনছি কলকাতার ডায়েরি, আর আজকে আমাদের অতিথি শিল্পী ভবতোষ সুতার, যাকে নির্দিষ্ট করে অনেকেই হয়তো বলতে চাইবেন দুর্গা প্রতিমা শিল্পী, কিন্তু তার কাজের ক্ষেত্রটা অনেক ব্যাপক, অনেক বেশি উপাদান রয়েছে তার মধ্যে। তার একটা দুটো আমরা হয়তো আজকের সাক্ষাৎকারের মাধ্যমে জানতে পারব। কতগুলো ধরা বাঁধা বিতর্ক, আমরা বোধহয় অন্যতর বিতর্ক পারি না বলেই সেই বিতর্ক করি। সাবেক প্রতিমা বনাম বর্তমান আধুনিক ভাবনার প্রতিমা, কতবার মুখোমুখি হতে হয়েছে এই বিতর্কের? সবসময় থাকে। আমরা সবাই জানি যে একটা সমাজের মধ্যে, তার মধ্যে অনেকগুলো লেয়ার্স থাকে, অনেকগুলো লেয়ারে ভাগ করা থাকে। তো এইটা বুঝতে পারা এবং স্বাভাবিকভাবে নেওয়াও আমার মনে হয় আমার একটা কি বলবো ম্যাচিউরিটি। আমি অনেক আগেই বুঝেছিলাম, আমি পাবলিক গ্রাউন্ডে নেমে কাজ করছি। দুর্গাপুজোর সঙ্গে যেমন অনেক মানে লজিক আছে, আমরা খুব লজিক্যালি জিনিসটাকে দাঁড় করানোর চেষ্টা করছি, নানান যুক্তি তর্কের মধ্যে জিনিসটাকে নিয়ে আসার চেষ্টা করছি। ডেফিনেটলি আর্ট তার কন্টেম্পোরারিনেসের সঙ্গে সেটা সবসময় সে অ্যালাইভ থাকে, তার সমসাময়িকতার সঙ্গে সে থাকে। এখন এই কথাটা আমি যদি বলি একজনকে যিনি একটু অর্থোডক্স, যে শিল্প সবসময় তার সমসাময়িকতাকেই প্রাধান্য দেয়, তাহলে সে বলবে ভাই এরকম শিল্পের দরকার কি আছে, তার মতো করে বলবে। বাট আমি একজন শিল্পী হিসেবে এই জিনিসগুলোকে এক জায়গায় মেনে নেওয়া বা বুঝতে পারা বা বুঝে সেই রকম ভাবে আমার কাজকর্মকে এগিয়ে নিয়ে যাওয়া আমি করেছি। কারণ আমি জানি আমি কোন সামাজিক পরিকাঠামোর মধ্যে থাকি। সেখানে বিভিন্ন, আমার মাও তো আমার ঘরে পুজো দেয়, এবার আমি কি সেটা নিয়ে খুব কনসার্ন, মা পুজো দেয়, কিন্তু আমি ব্যক্তিগতভাবে খুব পুজো আচ্ছা বা এই ধরনের কোনো ধর্মীয় কোনো রকমের কোনো প্র্যাকটিস তো আমার নেই।
বাট আমি একটা দুর্গাপুজোর প্ল্যাটফর্মকেই বেছেছি আমার শিল্প চর্চায়। অথচ আমি শিল্পকে একেবারে সমসাময়িকতার নিরিখ থেকেই দেখতে চাই। আমি শিল্পকে কোনো একটা ডিজাইন, আমি একটা কিছু পারি তাই করি, এরকম নয়। আমার ব্যাখ্যা হচ্ছে, যেটা আমি পারার আনন্দে করি সেটা আমার কাছে শিল্পই নয়, যেটা আমি না পারার বেদনা থেকে করি সেটা আমার কাছে শিল্প। অর্থাৎ এই যে জায়গাগুলো, এইটা এত ব্যাখ্যা করে যদি মানুষের কাছে বোঝাতে চাই আর মানুষও সেটা রাতারাতি বুঝে যাবে, তাহলে তো সব বদলে যেত। অতএব আমি পাবলিক গ্রাউন্ডে নেবে কাজ করছি। কিছু কিছু মানুষ আছে তারা বিলিভার, তারা বিলিভ করে, তাকে আপনি তার মধ্যে থেকে বার করে আনতে পারবেন না, বার করার দরকারও নেই, বা সে দায়ও আমার নেই, সবসময় নেই। ডেফিনেটলি আমি নিশ্চয়ই আমি আমার মতো করে ভাবি, বলি, করি, আমি অপোজ করি না, না এটা করা যাবে না। আজকে আমি দুর্গা বানাই, এটা কথাটা বললে ভুল হবে। আর আজকের দিনে দাঁড়িয়ে যদি আপনি টালার মূর্তি দেখেন, সেটা অনেককে হয়তো যারা একটু পুরানোপন্থী তাদের হয়তো লিখে দিতে হবে যে এটা দুর্গা প্রতিমা। কিন্তু এহেন মূর্তি, সেটা তো পুজো হবেই, তারা পুজোও করবে যারা পুজো করেন। তো সেখানে তো আমার কোনো আপত্তি নেই, ঠিক আছে করুন। আপনার মনে হচ্ছে, আপনার কি মনে হচ্ছে এটা পুজো করা যায় বা যে ওই পদ্ধতিতে পুজো করা উচিত, বেশ করুন না। সব বদলানোর দায় আমার নেই। এই একটা পয়েন্ট আমি কিছুটা বোধহয় বোঝাতে পারলাম। আর 2 নম্বর হচ্ছে সাবেকি শব্দটার মানে আমি ভালো বুঝি না, বুঝতে পারলেন তো? মানে কোনটা সাবেকি? সময় বহমান, আমরা কেউ থাকবো না। পৃথিবীর সংস্কৃতির বহু পুরানো, তার বয়স, তার ধারা প্রবাহ, তার গোড়াও আমরা অনেকে জানি না কোথা থেকে এটা স্রোতের মতো বয়ে যাচ্ছে। সেখানে হঠাৎ করে কোনো একটা কিছুকে হুক করে দাঁড়িয়ে গিয়ে একটা বিশেষ, এটাই মায়ের রূপ, এটাই হওয়া উচিত, এটাই চণ্ডীর ব্যাখ্যা, এটাই, আরে চণ্ডীতে যদি কেউ ব্যাখ্যা করে থাকেন, তাহলে যিনি তার রূপ দিয়েছেন, যদি কোনো রূপে আমরা তাকে দেখে থাকি, তিনি তো একজন শিল্পী, তিনি তো কাল্পনিকভাবেই সেটা দিয়েছেন, তিনি তার কি বলবো, সে একটা তার রূপকল্প সৃষ্টি করেছেন। আমিও একজন শিল্পী, মানস প্রতিমা। এক্স্যাক্টলি, তো আমিও একজন শিল্পী। তা আমার প্রতি এত অবজ্ঞা আপনার থাকবে কেন? আমারও একটা চর্চা আছে, আমারও একটা জগৎ আছে। ইহ জগতে যা বাইরে 2 চোখ দিয়ে সবাই দেখে, তার বাইরে হয়তো কিছু কিছু জিনিস আমি একটু বেশি দেখি, বা সবাই দেখে। ঘটনা হচ্ছে যে এইগুলো সবটাই কতগুলো কনটেক্সট আছে, সেই কনটেক্সটে আমরা ব্যাখ্যা করি জিনিসটাকে। ন্যাচুরালি আমি বুঝতে পারি না কোনটা সাবেকি, কোনটা সাবেকি নয়। আমি একজন শিল্পী, আমি সব সময় 3টে সময়ের মোহনায় দাঁড়িয়ে সময়কে বোঝার চেষ্টা করি, অতীত, বর্তমান, ভবিষ্যৎ। আমি বর্তমানে দাঁড়িয়ে আছি, আর 2টো সময়ের মোহনায় দাঁড়িয়ে আমি যেটা করি আমার মনে হয় সেটাই কন্টেম্পোরারি। মানে আমি 3টে সময়ের ধারণা না থাকলে সময় সম্পর্কে ধারণা যথেষ্ট বলে আমি মনে করি না। বেশ, ভবত সুধার যখন ব্যাখ্যা করে বলেন, একটা জিনিস বোঝা যায় যে তিনি তার কাজটাকে অনেক বেশি ভালোবাসেন। এই ব্যাখ্যাটা তাকে করতে হয়, সমাজের প্রয়োজনীয় ব্যাখ্যাটা করতে হয়, কিন্তু তিনি ভালোবাসেন ওই যাবতীয় জিনিসপত্র নিয়ে, যাবতীয় উপাদান নিয়ে নির্মাণটা করতে। আপনার উপর একটা ফিল্ম নির্মিত হয়েছে এবং সেই ফিল্মটি প্রশংসিত হয়েছে, একটু বলবেন ফিল্মটির সম্পর্কে? ইন্টারেস্টিং, আমি কলেজ থেকে বেরিয়ে 2000 সালে থেকে আমি দুর্গাপুজো করার ফলে আমি বলি দুর্গাপুজো করছি, কিন্তু আমি তো দুর্গাপুজো করি না, আমি শিল্পই করি, ঠিক আছে? তো আমি এই গ্রাউন্ডটাকে শিল্পের ক্ষেত্র হিসেবে বানিয়েছি। শুধু আমি নই, আমার মনে হয় আমার সঙ্গে আরো 2-1টা নাম বলা উচিত, যেমন সুশান্ত, সনাতন দিন্দা, অমর সরকার, আরো পার্থ দাশগুপ্ত, ইদানিং প্রদীপ দাস, খুব ভালো কাজ করছে এরা। এই একটা ফ্রেটার্নিটি তৈরি হয়েছে, দুর্গাপুজোকে একটা শিল্পের অঙ্গন হিসেবে তৈরি করে ফেলা, বা পাবলিক আর্টের অঙ্গন হিসেবে গড়ে তোলা। এটা ভাবা যায় না, একটা অভূতপূর্ব একটা ক্ষেত্র নির্মাণ হয়েছে আমাদের অনেকের সমবেত একটা প্রচেষ্টায়। এর ফলে কি হয়েছে, হোয়াইট কিউবসের সঙ্গে আমার একটা দূরত্ব তৈরি হয়েছে। মানে আমরা বুঝি যে সার্থকতা হচ্ছে শিল্পী কত বড় গ্যালারিতে তিনি গিয়ে ছবি ঝোলাতে পারছেন বা মূর্তি লাগাতে পারছেন। বিশ্বাস করুন, আমার কোনো রকমের, আমার মধ্যে কোনো এরকম কোনো সময় তৈরি হয়নি এরকম যে আমাকে হোয়াইট কিউবসের মধ্যেই আমার কাজ দেখাতে হবে। আমি দুর্গাপুজোই দেখিয়েছি, কিন্তু ভেতরে ভেতরে একটা জিনিস থেকে গেছে যে এই সমস্ত দুর্গা বা সবকিছু বাদ দিয়ে যে শিল্পের বোধ বা চেতনা আমার কাজ করে। দুর্গাপুজোর মধ্যে তো একটা জিনিস থাকে, যেহেতু একটা ফেস্টিভিটি আছে, তার মধ্যে একটা এক্সাজারেশন আছে দুর্গাপুজোয়। সেই এক্সাজারেশনটা শিল্প অনেক সময় নিজেই অ্যাকসেপ্ট করে না, করতে পারে না। শিল্প অনেক ভারী কিছু বহন করতে পারে না, 16 থেকে সেটা খুব পালকের মতো হালকা। তো তখন আমার মনে হয়েছে যে আমি আমার একটা একক প্রদর্শনী করব, যেটা দুর্গাপুজো গ্রাউন্ডে নয়। এবং ফাইনালি সেটা ঠেলতে 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 আমি যখন
সময় পেলাম তখন একটা অদ্ভুত সময়, সেটা হচ্ছে প্যান্ডামিক। মানে যে সময়টা আমরা সবাই বেকার হয়ে গেলাম, সেই সময় আমি সকার হয়ে উঠলাম অন্যভাবে, এবং আমি আমার স্টুডিওতে 2 বছর ধরে, এটা আমার দীর্ঘদিনের প্ল্যান ছিল যে আমি দুর্গাপুজোর ক্ষেত্রের বাইরে বেরিয়ে একটা কাজ করবো, কিন্তু সেটা কখনো হোয়াইট কিউবের জন্য নয়। যদিও আমি তার জন্য একাডেমি বুক করেছিলাম, পুরো একাডেমি হলগুলো, কিন্তু পরে আমার যে সেই শিল্পকর্মের যে চেহারা, তা একাডেমি আর হোস্ট করতে পারলো না। মানে তাকে গর্ত করতে হবে কোথাও, তাকে দেয়াল ভেঙে তাকে বসাতে হবে, ন্যাচুরালি এগুলো পারমিটই করবে না একটা এই ধরনের স্ট্রাকচার। তো আমি সেটা চাঁদেরহাটে করি। মানে আমি যে জনজীবন বা যে অঞ্চলের মধ্যে আমার স্টুডিও বা চাঁদেরহাট যেখানে, সেইখানকার লোকাল মানুষজন, নেবারহুড, তাদের ঘরেও আমার কাজ ডিসপ্লে করলাম। মানে কারো ঘরের দেয়াল ভেঙে, কারো উঠোনে, কারো বারান্দার মধ্যে, কারো শোয়ার ঘরের মধ্যে আমার শিল্পকর্ম ডিসপ্লে হয়েছিল। মানে আমি ওই মিথটাকে ভেঙে দেওয়ার চেষ্টা করেছিলাম। এই এক্সিবিশনটাতে আমাদের চাঁদেরহাটের প্রায় গোটা 7 স্টুডিও আছে, খুব বড় বড়, যেখানে আমরা খুব বড় বড় ইনস্টলেশনের কাজকর্ম করতে পারি, সেইগুলোতে ডিসপ্লে হয়েছিল, প্লাস নেবারহুডদের বাড়িতেও ডিসপ্লে হয়েছিল। তো তার মধ্যে সব থেকে বড় যে স্টুডিওটা হয়েছিল, আমি সেই স্টুডিওটার নাম দিয়েছিলাম, ডিসপ্লে স্পেসটার নাম দিয়েছিলাম কারখানা। তো আমি মনে করি ওটা কারখানাই, মানে ঠিক আমার মনে হয়েছে যে কোথাও স্টুডিও কথাটা আমার সঙ্গে, তার থেকে আমি কারখানা শব্দটা ব্যবহার করতে, আমার কর্মক্ষেত্রকে কারখানা বলতে আমি অনেক বেশি স্বাচ্ছন্দ্য বোধ করি বা করেছিলাম। তো তার উপরে একটা ফিল্ম তৈরি করেছিল দীপাঞ্জন চৌধুরী বলে একজন ফিল্ম স্টাডিজের একটি ছেলে। সে আলটিমেটলি 5 বছর ধরে আমাকে শুট করে এবং ফিল্মটা রিলিজ করে। ফিল্মটা দেখানো হয় ফার্স্ট কলকাতা ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালে, সেটা বছরের শেষে হয় 2024 দেখানো হলো। সেইটাতে বেস্ট ডকুমেন্টারি ফিল্ম হিসেবে স্বীকৃতি পেয়েছে সেই ফিল্মটা। এটাতে আমার কোনো ক্রেডিট নেই, আমার উপরে ফিল্মটা হয়েছে। আমি বলবো যে ফিল্ম নির্মাতা যারা ফিল্ম তৈরি করেছেন, এই ক্রেডিট তাদেরই। কিন্তু আমার সাথে জুড়ে আছে যে ক্যামেরাটা আমাকে ধরা হয়েছিল, মানে আমাকে ফোকাস করে ফিল্মটা তৈরি হয়েছিল, এইটুকুই। সেটা খুব ইন্টারেস্টিং। আমার ফিল্মটা যখন দেখানো হয়, প্রথম দেখানো হয়েছিল শিশির মঞ্চে, যেহেতু কম্পিটিশন এতে ছিল, তো ওটা 2 বার করে দেখানো হয়। আমি শিশির মঞ্চে যখন প্রথম দেখি, তখন আমার মনে হয়েছিল যদি আমি একটু কোঅপারেট করতাম আমার ডিরেক্টরকে, যে যার ফিল্ম, তাকে যদি আরেকটু কোঅপারেট করতাম, ফিল্মটা বোধহয় আরেকটু ভালো হতো। আমি এটুকুই বলতে পারি। আর এটাতে তো আমার কোনো হাত নেই, মানে এটা হচ্ছে ফিল্ম মেকারের ক্রেডিট, ভালো হওয়া ফিল্ম। চাঁদেরহাট আপনার নামের সঙ্গে অঙ্গাঙ্গিভাবে জুড়ে গেছে। চাঁদেরহাটের শুরুটা কিভাবে হলো, কিভাবে ভেবেছিলেন? চাঁদেরহাটের একটা লম্বা ইতিহাস, সেটা প্রায় 30 বছরের। মূলত আইডিয়াটা আমার নয়, মানে আমাদের অনেকেরই নয়। আমাদের একটু আগে আমি নাম বলছিলাম তরুণদা আমাদের সবার মেন্টর, যার এটা ব্রেন চাইল্ড ছিল যে চাঁদেরহাট হবে। যদিও চাঁদেরহাট নাম ছিল না, এনভায়রনমেন্টাল আর্ট নাম ছিল। তো এনভায়রনমেন্টাল আর্ট হবে তার কারণ কি, যে শিল্প মানুষের হয়ে উঠতে হবে। শিল্প একটা অন্য বিপ্লব ছিল কথাটার মধ্যে, যে শিল্প সবার জন্য হয়ে উঠতে হবে। আমাদের অনেক দায় আছে মানুষের কাছে। শিল্পীরা শিল্প নিয়ে মানুষের কাছে যাবে, মানুষ কেন একটি নির্দিষ্ট জায়গায় শিল্প দেখতে আসবে। এবং সেই সময় এই ধরনের, বুঝতেই পারছেন আমি যে সময়টা বলছি, 80s বা 70s এর শেষের দিক, বা ওই রকম একটা সময়, ভাঙার একটা পর্ব। এক্স্যাক্টলি। তো মানুষের জন্য হয়ে উঠতে হবে, মানুষের জন্য করতে হবে। এবং সেই সময় একটা উদাহরণ দিলে বুঝতে পারবেন যে সেই সময় নাট্যকার বাদল সরকার, তিনি বললেন যে নাটক মানুষের কাছে যাবে, প্রেক্ষাগৃহে আসবে না নাটক দেখতে মানুষ। কারণ আমাদের যে সামাজিক ব্যবস্থা, সেই রকম একটা পরিবেশ প্রকৃতি তৈরি নেই। আমাদের শিক্ষা ব্যবস্থা থেকে শুরু করে বা সবকিছুর সঙ্গে ওই রকম একটা সুন্দর ক্ষেত্র কোন রকম ভাবে সেটা রেডি নয় না। কজন মানুষ একাডেমিতে ছবি দেখতে আসতে পারে, বা বিড়লা একাডেমিতে যাচ্ছে, বা সিমা বা বড় আর্ট গ্যালারিগুলোতে যাচ্ছে। তো এইটা ছিল একটা আইডিয়া যে আমরা একটা গ্রুপ তৈরি করব এবং আমরা আমাদের 4 স্কোয়ার মাইল এরিয়া আমাদের ক্যানভাস হবে, আমরা মানুষের কাছে যাব, আমরা কমিউনিটি বিল্ড আপ করব, শিল্প চর্চার মাধ্যমে মানুষের মধ্যে শিল্পবোধ জাগিয়ে তুলব। এর মধ্যে একটা বিপ্লব ভাব ছিল। আস্তে আস্তে সেগুলো একটু প্রশমিত হয়েছে, পরের দিকে আস্তে আস্তে একটু কমেছে, কিন্তু আমাকে অনেক কিছু দিয়েছে এই ভাবনা, এই বোধ, এবং আমার যে বেড়ে ওঠা, আমার যে আপব্রিঙ্গিং, তার সঙ্গে এইরকম একটা আবর্ত তৈরি ছিল। মানে আমি বাদল সরকারের নাটক দেখেছি, খেলতে এসে মাঠে ধুলো পায়ে বসে যখন দেখছি, ভোমা দেখছি, আমি রক্তকরবী দেখছি, এরকম মাঠে বসে তার যে অ্যাম্বিয়েন্স,
আমাকে অন্যভাবে দেখতে শিখিয়েছে, যে আচ্ছা এটাই তো সংস্কৃতি, এটাই তো মাটির সংস্কৃতি, এবং এখানেই তো অনেক মানুষের কাছাকাছি চলে যাওয়া যাচ্ছে, কোনো ভরং নেই, যেখানে কোনো মাঝখানে কোনো আবরণ নেই, একটা দূরত্ব নেই, খুব মানুষের কাছে চলে যাওয়া যাচ্ছে, খুব বেআব্রু একটা মানুষের কাছে পৌঁছে যাওয়া যাচ্ছে। প্রতুল মুখোপাধ্যায়কে দেখছি গান করছেন একদম এই সামনে দাঁড়িয়ে, আমরা ত্রিপল পেতে তার মধ্যে বসে। তো এইটা অনেক বেশি আগে থেকেই, ওই যে বললাম দুর্গাপুজোয় আসা ক্ষেত্রটা তৈরি করে দিয়েছিল, মানুষের ধুলো, গায়ের গন্ধ, এগুলো খুব কাছাকাছিতেই তৈরি ছিলাম। তো এইখান থেকে ওই তরুণ দাই এরকম আমাদের ধরে ধরে, আমাকে উনি আবিষ্কার করেছিলেন, একটা দেয়ালে ছবি এঁকেছি কালী পুজোর সময়, এই ছেলেটিকে ধরো তো, এর হবে, এর আর্ট হবে, একে ধরো, খুঁজে বার করো। তো খুঁজে বার করলো, আমি একদিন গেলাম, তোমরা আমাকে ডেকেছেন, আমি ভয়ে ভয়ে গেলাম, হ্যাঁ তোমার আর্ট হবে, তুমি ছবি আঁকবে, তুমি যদি ছবি আঁকো তোমাকে শুধু কথা দিতে হবে, তুমি ছবি আঁকবে, বাদ বাকি সব দায়িত্ব আমার। আমরা খুব নিডি, আমরা খুব গরিব, আমাদের সত্যিই ছবি আঁকা, ওই যে সমস্ত দায়িত্ব আমার। এই যে কথাটি একটি মানুষের কাছ থেকে আমি শুনেছিলাম, এটা আমার কাছে বেদ মন্ত্রের মতো, যে একজন মানুষ একটি বাচ্চাকে বলতে পারে যে তুমি ছবি আঁকবে, তুমি শুধু কমিট করতে হবে, তুমি ছবি আঁকবে, তাহলে সমস্ত দায় দায়িত্ব আমার। এবং হয়েও ছিল তাই, আমি ওনার বাড়ি থেকে আর্ট কলেজে চান্স পেয়েছিলাম, বাড়িতে থেকে খেয়ে আমি পড়াশোনা করে। তো এইখান থেকে সূত্রপাত চাঁদেরহাটের। তারপর তো ওনার কাছেই যত ছাত্রছাত্রীরা এসছে, সেটা ছাঁকনি হয়ে যারা যারা মনে করেছেন যে ওনার এই আদর্শ বা এইটা নিয়ে কাজ করা যায়, তখন এনভায়রনমেন্টাল আর্ট ছিল, তারা থেকে গেছে। তারপরে আস্তে আস্তে সময়ের নিয়মে আমরা একটু বড় হয়েছি, আমরা একটু প্রতিষ্ঠা পেয়েছি, দুর্গাপুজো আমাদের একটা ক্ষেত্র তৈরি হয়েছে, সেখান থেকে ফান্ডিং আসা শুরু হয়েছে। তখন এই যে সবার সমবেত প্রচেষ্টায় আমরা একটা ল্যান্ড পারচেস করি, একটা বড় ল্যান্ড ক্ষুদিরামপল্লীতে, আমাদের ওই অঞ্চলেই কিন্তু। এবং আমরা কখনো ভাবিও নি যে আমরা বেরিয়ে যাব, আমরা একটু সুযোগ সুবিধা হলে একটু বাইরে বেটার কমিউনিকেশনে চলে যাব, এরকম কিন্তু আমাদের কিছু ছিল না। তো সেখানে একটা ফাউন্ডেশন তৈরি হয়েছে, সেটা চাঁদেরহাট, 2 বিঘে জমির ওপরে। এখন চাঁদেরহাটের আরো 2 কিলোমিটার দূরে আরো একটা প্রায় বিঘে 2 জমি আছে, শান্তিনিকেতনে আমরা একটা ইউনিট, চাঁদেরহাটের আলাদা একটা উইং আমরা তৈরি করতে যাচ্ছি, সবকিছু রেডি অলমোস্ট। এবং অলমোস্ট পৃথিবীর বিভিন্ন প্রান্তের মানুষজন চাঁদেরহাটকে চেনে, এতটাই চেনে যে আমাদের ক্ষুদিরামপল্লীর যে রাস্তা খান মাহমুদ রোড, সেটা সার্চ দিলে চাঁদেরহাট রোড করে দিয়েছে গুগল। মানে সেটা এত সার্চ হয় বিদেশ থেকেও, যে ওইটা এত বেশি যেহেতু সার্চ করে মানুষ চাঁদেরহাট, সেজন্য ওই লেনটার নামই চেঞ্জ করে গুগল সেটা এখন চাঁদেরহাট লেন করে দিয়েছে। শিল্পী ভবতোষ সুতারের সঙ্গে এই যে কথাবার্তা, এটাও তো একটা প্রবাহ, এত তাড়াতাড়ি থামার নয়। কিন্তু আজকে থামব, আজকে শেষ করব প্রথম পর্ব। প্রতিশ্রুতি দিয়ে যাই যে আগামী পর্বে, পরের সপ্তাহে আপনারা শুনতে পাবেন আরও অনেক কথা, শিল্পীর মনের কথা, শিল্পীর কাজের সঙ্গে যুক্ত অনেক প্রসঙ্গ, সব নিয়ে আসবো দ্বিতীয় পর্বে। আজকে তাকে নমস্কার জানাই, ধন্যবাদ জানাই। আমরা অপেক্ষা করি পরের পর্বের জন্য। নমস্কার।